আমাদের আজকের নাটক মালঞ্চ। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ সালেহ আকরাম, প্রযোজনা মুস্তফা আনোয়ার, নাট্যানুষ্ঠান মালঞ্চ। আচ্ছা আয়া, তুই ঠিক জানিস বাবু বেরিয়ে গেছেন? নিজের চোখে দেখলো? কি তারা! আজই প্রথম হলো আমার সকালবেলাকার পাওনা ফুলে ফাঁকি পড়ল। দিনে দিনে এই ফাঁকি বাড়তে থাকবে। শেষকালে আমি গিয়ে পড়বো আমার সংসারের রাস্তা করে, যেখানে নিভে যাওয়া পুরা কয়লার জায়গা। ফুল কে আনতে বলেছে? আদিত্যা। নিজে এলেন না যে? নিউ মার্কেটের দোকানে তাড়াতাড়ি যেতে হলো চা খাওয়া সেরে। এত তাড়া কিসের? কাল রাত্রে আপিসের তালা ভেঙে টাকা চুরির খবর এসেছে। টানাটানি করে কি 5 মিনিটও সময় দিতে পারতেন না? কাল রাতে তোমার ব্যথা বেড়েছিল, ভোরবেলায় ঘুমিয়ে পড়েছিলে। দরজার কাছ পর্যন্ত এসে ফিরে গেলেন। আমাকে বলে গেলেন দুপুরের মধ্যে যদি নিজে না আসতে পারেন এই ফুলটি যেন তোমাকে দিই। জানো মার্কেটে ফুলের দাম কত? পাঠিয়ে দাও সেখানে। মিছে নষ্ট করবার দরকার কি? জানো এই ফুলের নাম? এমারিলিস। ভারী তো জানো তুমি। ওর নাম গ্র্যান্ডিফ্লোরা। তা হবে? তা হবে মানে কি? নিশ্চয়ই তাই। বলতে চাও আমি জানি না? শুনে যাও। কি করছিলে সমস্ত সকাল? কোথায় ছিলে? অর্কিডের ঘরে। অর্কিডের ঘরে? অর্কিডের ঘরে তোমার ঘন ঘন যাবার এত কি দরকার? পুরনো অর্কিড চিরে ভাগ করে নতুন অর্কিড করার জন্য আদিত্য আমাকে বলে গিয়েছিলেন। আনাড়ির মতো সব নষ্ট করবে তুমি। আমার নিজের হাতে হলা মালিকে তৈরি করে শিখিয়েছি, তাকে হুকুম করলে সে কি পারতো না? এইবার কমলা লেবুর রস নিয়ে আসি। না, কিচ্ছু আনতে হবে না, এখন তুমি যেতে পারো। মকরধ্বজ খাওয়ার সময় হয়েছে। না, দরকার নেই মকরধ্বজ। তোমার উপর বাগানের আর কোনো কাজের ফরমাস আছে নাকি? গোলাপের ডাল পুঁততে হবে। তার সময় এই বুঝি? এ বুদ্ধি তাকে দিলে কে শুনি? মফস্বল থেকে হঠাৎ অনেকগুলো অর্ডার এসেছে দেখে কোনো মতে আসছে বসার আগেই বেশি করে গাছ বানাতে পণ করেছেন। আমি বারণ করেছিল। বারণ করেছিলে বুঝি? আচ্ছা আচ্ছা, ডেকে দাও হলা মালিকে। বৌদি, দাদা পাঠিয়ে দিলেন। আজ অফিসে কাজের ভিড়, হোটেলে খাবেন, দেরি হবে ফিরতে। খবর দেবার ছুতো করে এক দৌড়ে ছুটে এসছো ঠাকুরপো। কেন, আপিসের বেহাদাটা মরেছে বুঝি? তোমার কাছে আসতে তুমি ছাড়া অন্য কোনো ছুতোর কিসের দরকার বৌদি? বেহারা বেটা এই দুধ পদের দরদ বুঝবে কি? ওগো, মিষ্টি ছড়াচ্ছ অস্থানে। এ ঘরে এসছো কোন ভুলে? তোমার মালিনী আজ একাকিনী কুঞ্জবনে। দেখো গে যাও। কুঞ্জবনের বনলক্ষ্মীকে দর্শনে দিয়ে আগে, তারপরে যাব মালিনীর সন্ধানে। আচ্ছা আচ্ছা, বাজে বকতে হবে না। একটা কাজের কথা বলি, আমার অনুরোধ রাখতেই হবে। দোহাই তোমার, সরলাকে তুমি বিয়ে করো। আই বুড়ো মেয়েকে উদ্ধার করলে মহাপুণ্য হয়। পুণ্যের লোভ রাখিনি, কিন্তু ওই কন্যার লোভ রাখি। এ কথা বলছি তোমার কাছে হলফ করে। তাহলে বাধাটা কোথায়? ওর কি মন নেই? সে কথা জিজ্ঞেস করিনি, বলেছি তো ও আমার কল্পনার দোসরই থাকবে, সংসারের দোসর হবে না। কেন হবে না? হতেই হবে। মরবার আগে তোমাদের বিয়ে দেখবই, নইলে ভূত হয়ে তোমাদের জ্বালাতন করব বলে রাখছি। বৌদি, আমি আমি সম্পর্কে ছোট, কিন্তু বয়সে বড়। উড়ো বাতাসে আগাছার বীজ ভেসে আসে, প্রশ্রয় পেলে শিকড় ছড়ায়, আর তারপরে আরো প্রায় কার সাথে। আমাকে উপদেশ দিতে হবে না, আমি তোমার গুরুজন, তোমাকে উপদেশ দিচ্ছি। বিয়ে করো, দেরি করো না। এই ফাগুন মাসে ভালো দিন আছে। আমার পাঁজিতে 365 দিনই ভালো দিন, কিন্তু দিন যদি বা থাকে রাস্তা নেই। আমি একবার গেছি জেলে,
এখনো আছে পিছল পথে জেলের কবলটার দিকে। ও পথে প্রজাপতির পেয়াদার যাতায়াত নেই বৌদি। এখনকার মেয়েরাই বুঝি জেলখানাকে ভয় করে? না করতে পারে, কিন্তু সপ্তপদী গমনের রাস্তা ওটা নয়। ও রাস্তায় বধূকে পাশে না রেখে মনের মধ্যে রাখলে অনেক জোর পাওয়া যায়। রইল চিরদিন আমার মনে। দিদি, সরলা, একটু বসো। ঠাকুরপো, একবার পুরুষ মানুষের চোখ দিয়ে সরলাকে দেখে নি। ওর কি সকলের আগে চোখে পড়ে বলো দেখি? সমস্তটাই একসঙ্গে। নিশ্চয়ই ওর চোখ দুটো কেমন গভীর করে চাইতে জানে। উঠো না সরলা, আর একটু বসো। ওর দেহটাও কেমন নিরেট নিটোল। আচ্ছা, তুমি কি ওকে নিলিম করতে বসেছো নাকি বৌদি? জানি তো, অমনিতেই আমার উৎসাহের কিছু কমতি নেই। ঠাকুরপো, দেখো, সরলার হাত দুখানি যেমন জোরালো, তেমনি সুডোল কোমল, তেমনি তার শ্রী। এমনটি আর দেখেছো? আর কোথাও দেখেছি কিনা তার উত্তরটা তোমার মুখের সামনে কঠিন শোনাবে। অমন দুটি হাতের পরে দাবি করবে না? চিরদিনের দাবি নাই বা করলুম, ক্ষণে ক্ষণে দাবি করে থাকি। তোমাদের ঘরে যখন চা খেতে আসি, তখন চায়ের চেয়ে বেশি কিছু পাই ওই হাতের গুণে। সেই রস গ্রহণে পানি গ্রহণের যেটুকু সম্পর্ক থাকে অবাগার পক্ষে সেই যথেষ্ট। সরলা, যেও না, একটা কথা দাও, তবে পথ ছাড়ব। কি বলো? আজ শুক্লা চতুর্দশী, আমি মুসাফির আসবো তোমার বাগিচায়। যদি কথা থাকে তবু কইবার দরকারই হবে না। আকাল পড়েছে, পেট ভরে দেখাই জোটে না। হঠাৎ এই ঘরে মুষ্টি ভিক্ষার দেখাই মঞ্জুর নয়। আজ তোমাদের গাছতলায় একটু রয়ে শুয়ে মনটা ভরিয়ে নিতে চাই। আচ্ছা, এসো তুমি। আসি বৌদি। আর থাকবার দরকার কি? বৌদির কাছে যে কাজটুকু ছিল সে তো সারা হলো। আজ কতক্ষণ তোমাকে দেখিনি নীরু। মনে মনে তুমি নিশ্চয়ই জানো আমার কোনো দোষ ছিল না। অত নিশ্চয় কি করে জানবো বলো? আমার কি আর সেদিন আছে? দিনের কথা হিসেব করে কি হবে? তুমি তো আমার সেই তুমিই আছো। আজ যে আমার সকলটাতেই ভয় করে, জোর পাই নিজে মনে। অল্প একটু ভয় করতে ভালো লাগে না? খোঁচা দিয়ে আমাকে একটু উস্কিয়ে দিতে চাও? এই চাতুরি মেয়েদের স্বভাব সিদ্ধ। আর ভুলে যাওয়া বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ নয়? ভুলতে ফুরসত দাও কই? বলো না, বলো না। পোড়া বিধাতার সাপে লম্বা ফুসরত দিয়েছি যে। উল্টো বললে। সুখের দিনে ভোলা যায়, ব্যথার দিনে নয়। সত্যি বলো, আজ সকালে তুমি ভুলে চলে যাওনি? কি যে বলো তুমি! চলে যেতে হয়েছিল, কিন্তু যতক্ষণ না ফিরেছি মনে স্বস্তি ছিল না। কি, কেমন করে বসেছো তুমি? তোমার পা দুটো বিছানায় তোলো তো। বেড়ি দিতে চাও? পাছে পালাই? হ্যাঁ, বেড়ি দিতে চাই। জনমে মরণে তোমার পা দুখানি নিঃসন্দেহে রইল আমার কাছে বাধা। আজ তুমি খুব ভোরে উঠেছিলে, যেমন আমরা রোজ উঠতুম। হ্যাঁ, উঠেছিলুম। ঘড়িতে আর দম দেয়া ছিল। ছিল বই কি। সেই নিম গাছ তলায় সেই কাটা গাছের গুড়ি, তার উপর চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বাসু? রেখেছিল, নইলে খেসারতের দাবিতে নালিশ রুজু করতাম তোমার আদালতে। দুটো চেয়ারই পাতা ছিল। পাতা ছিল আগেকার মতোই, আর ছিল নীল পাড় দেয়া বাসন্তী রঙের চায়ের সরঞ্জাম, দুধের জাগ রূপোর, ছোট্ট সাদা পাথরের বাটিতে চিনি, আর ড্রাগন আঁকা জাপানি ট্রে। অন্য চেয়ারটা খালি রাখলে কেন? ইচ্ছে করে রাখিনি। সরলাকে কেন ডাকো না? সকালবেলায় বোধহয় সে জপ তপ কিছু করে। চা খাওয়ার পর আজ বুঝি ওকে অর্কিড ঘরে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিছু কাজ ছিল, ওকে বুঝিয়ে দিয়েই ছুটতে হলো দোকানে। ওকে, তোমার ব্যথাটা হঠাৎ বেড়ে গেল নাকি? না, কিছু হয়নি। আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। তুমি একটু চুপ করে শুয়ে থাকো। এত কথা তোমার আসলে বলা উচিত নয়। কথা বললে আমার কোনো ক্ষতি হয় না। তবে যে এইমাত্র। ওটা ওটা কিছু নয়। আমাদের বিয়ের পরে ওই অর্কিড ঘরের সৃষ্টি ভুলে যাওনি তো? তারপরে দিনে দিনে আমরা দুজনে মিলে ঘরটাকে সাজিয়ে তুলেছি।
ওটাকে নষ্ট হতে দিতে তোমার একটুও লাগে না? সে কেমন কথা? নষ্ট হতে দেবার শখ আমার দেখলে কোথায়? সরলা কি জানে ফুলের বাগানের? বলো কি, সরলা জানে না? যে মেসোমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলার জ্যাঠামশাই। তুমি তো জানো তাঁরই বাগানে আমার হাতে খড়ি। জ্যাঠামশাই বলতেন বাগানের কাজ মেয়েদেরই, আর গরু দোয়ানো। তার সব কাজে ও ছিল তার সঙ্গিনী। আর তুমি ছিলে সঙ্গী? তা ছিলেন, কিন্তু আমাকে কলেজের পড়া করতে হতো। ওর মতো অত সময় দিতে পারিনি। ওকে মেসোমশাই নিজে পড়াতেন। সেই বাগান নিয়েই তোমার মেসোমশাইয়ের সর্বনাশ হয়ে গেল। এমনি ও মেয়ের পয়, আমার তো তাই ভয় করে। অলক্ষণে মেয়ে, দেখো না মাঠের মতো কপাল, ঘোড়ার মতো চলন। মেয়ে মানুষের পুরুষালী বুদ্ধিটা ভালো নয়, ওতে অকল্যাণ ঘটায়। তোমার আজ হয়েছে কি বলো তো নীরু? এসব কি বলছো? বৌদিদি, দুধ এনেছি। ওইখানে রেখে যাও। সরলাকে তুমি বিয়ে করলে না কেন? শোনো কথা, বিয়ের কথা কোনোদিন মনেও আসেনি। মনেও আসেনি? এই বুঝি তোমার কবিত্ব? জীবনে কবিত্বের বালাই প্রথম দেখা দিল যেদিন তোমাকে দেখলুম। তার আগে আমরা দুজন বুনো দিন কাটিয়েছি বনের ছায়ায়। নিজেদের ছিল ভুলে। আলামলের সভ্যতায় যদি মানুষ হতুম তাহলে কি হতো বলা যায় না। সরলাকে দেখতে তো মন্দ নয়। সরলাকে জানতুম সরলা বলেই। ও দেখতে ভালো কি মন্দ সে তথ্যটা সম্পূর্ণ বাহুল্য ছিল। আচ্ছা, সত্যি করে বলো তো, ওকে তুমি ভালোবাসতে না? নিশ্চয়ই। আমি কি জড় পদার্থ যে ওকে ভালোবাসবো না? ও যে ভালোবাসার জিনিস, ভালোবাসবো না ওকে? একদিন সরলার মুখে হাসি খুশিতে ছিল উচ্ছ্বসিত। আজও চলেছে বুক ভরা বোঝা নিয়ে, তবু ভেঙে পড়েনি। একদিনের জন্য দীর্ঘশ্বাস ফেলেনি, এমনকি আমার কাছেও। থামো থামো গো, থামো। অনেক শুনেছি তোমার কাছে ওর কথা। সেই জন্যই তো বলছি, বারাসতের মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস করে দাও ওকে। তারা তো কতবার ধরাধরি করেছে। বারাসত কেন, আন্দামানও তো আছে। না, ঠাট্টা নয়। সরলাকে তোমার বাগানের আর যে কোনো কাজ দিতে হয় দিও, কিন্তু এই অর্কিড ঘরের কাজ দিতে পারবে না। কেন, হয়েছে কি? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা ভালো অর্কিড বোঝে না। আমিও তোমাকে বলছি, আমার চেয়ে সরলা ভালো বোঝে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ও না হয় আমার চেয়ে ভালো বোঝে, এমনকি তোমার চেয়েও। তা হোক, তবু এই অর্কিডের ঘর শুধু তোমার আমার। ওখানে সরলার কোনো অধিকার নেই। ইচ্ছে হলে তোমার সমস্ত বাগানটাই ওকে দিয়ে দাও। কেবল খুব অল্প একটু রেখো, যেটুকু কেবল আমাকে উৎসর্গ করা। এতকাল পরে অন্তত এইটুকু দাবি নিশ্চয়ই করতে পারি। কপাল দোষে না হয় আজ আমি বিছানায় পড়ে, তাই বলে। নীরু, নীরু কেঁদো না নীরু, কেঁদো না। তুমি বলো আমি কি করব? তুমি কি চাও না সরলাকে বাগানের কাজে রাখি? কিচ্ছু চাইনি, কিচ্ছু না। ও তো তোমারই বাগান, তুমি যাকে খুশি রাখতে পারো। নীরু, এমন কথা তুমি বলতে পারলে? আমারই বাগান, তোমার নয়। আমাদের মধ্যে এই ভাগ কবে হয়ে গেল? যবে থেকে তোমার রইল বিশ্বের সমস্ত কিছু, আর আমার রইল কেবল এই ঘরের কোণ। আমার এই ভাঙা প্রাণ নিয়ে কিসের জোরে দাঁড়াবো তোমার ওই আশ্চর্য সরলার সামনে? আমার সে শক্তি কোথায় যে তোমার সেবা করি, তোমার বাগানের কাজ করি? নীরু, তুমি তো কতদিন সরলাকে নিজেই ডেকে পাঠিয়েছো, ওর পরামর্শ নিয়েছো। তখন তো ওরা এত ঘুমোচ্ছিল না। বিধাতা যে আমার দিকে আজ অন্ধকার করে দিলে, তাই তো তোমার কাছে হঠাৎ ধরা পড়েছে। ও এই জানে, ও সেই জানে, ও আমার চেয়ে ভালো অর্কিড চেনে। সেদিন তো এসব কথা কোনোদিন শুনিনি। তবে আজ আমার দুর্ভাগ্যের দিনে কেন দুজনের তুলনা করতে এলে? আজ আমি ওর সঙ্গে পারবো কেন? মাপে সমান হব কি নিয়ে? নীরু, আজ তোমার মুখ থেকে এসব কথা শোনার পর মনে হচ্ছে এ আমার নীরু নয়, এ বুঝি অন্য কেউ। না গো না, এ তোমার সেই নিরুই। তার কথা এতদিনও তুমি বুঝলে না? এ আমার সবচেয়ে বড় শাস্তি। বিয়ের পর যেদিন জেনেছিলাম ওই বাগান তোমার প্রাণের চেয়ে প্রিয়, সেই দিন থেকে ওই বাগান আর আমার মধ্যে এতটুকু পার্থক্য রাখিনি। নইলে নইলে ওকে ওকে আমি সইতে পারতুম না। ও হতো আমার সতীন। তুমি তো জানো আমার দিন রাতের সাধনা। জানো কেমন করে ওকে মিলিয়ে নিয়েছি নিজের মধ্যে, একেবারে এক হয়ে গেছে ওর সঙ্গে। জানি ওই কি, আমার সব কিছুকে নিয়েই তুমি। ওসব কথা রাখো। আজ দেখলাম ওই বাগানের মধ্যে অনায়াসে আরেকজন প্রবেশ করলো। কোথাও এতটুকু বাধা পড়লো না। যে বাগান ছিল আমার দেহ, তাকে চিরে আরেকজনের প্রাণ চালিয়ে দেবার চেষ্টা হচ্ছে। আমি হলে কি এমন করতে পারতুম? কি করতে তুমি? আমার অপরাধটা কোথায় বলো? বলবো বলবো কি করতুম? বাগান ছারখার হয়ে যেত, হয়তো ব্যবসা দেউলে হতো, একটা জায়গায় 10টা মালি আসতো।
তবু আর কোনো মেয়ে ঢুকতো না, বিশেষত এমন কেউ যার মনে গুমর আছে যে আমার চেয়ে বাগানের কাজ ভালো জানে। ওর এই অহংকার দিয়ে তুমি আমাকে প্রতিদিন অপমান করবে। আর যখন আমি মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করবার, এমনটা কেন হতে পারলো বলবো? বলো। তুমি তুমি আমার চেয়ে ওকে ভালোবাসো বলে এতদিন সে কথা লুকিয়ে রেখেছিলে। নীরু, 10 বৎসর তুমি আমাকে জেনেছো, সুখে দুঃখে, নানা অবস্থায়, নানা কাজে। তারপরেও তুমি যদি এমন কথা বলতে পারো, তবে তবে আমি কোনো জবাব করব না। চললুম। কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে। বাগানের মধ্যে যে ঘর আছে সেইখানে থাকবো। যখন দরকার ডেকে পাঠিও। আসতে পারি কি? এসো। কোথায় বসলে রমেনদা? ওপরে এসো। জানো, দেবীদের বর্ণনা শুরু পদপল্লব থেকে। পাশে জায়গা থেকে তো পরে বসবো। তোমার সঙ্গে কথার খেলা করি এমন ওস্তাদি নেই আমার। কথার দরকার কিসের? পুরুষ পাখি গান করে, তোমরা মেয়ে পাখি চুপ করে শুনলে উত্তর দেয়া হলো। এবার পাশে বসতে দাও। রমেনদা, হুম। জেলে যাওয়া যায় কি করে? এই ইংরেজের যুগে জেলে যাওয়ার রাস্তা এত অসংখ্য এবং আজকাল এত সহজ যে কি করে জেলে না যাওয়া যায় সেটাই ভেবে বার করা কঠিন। ঠাট্টা করছি নে, অনেক ভেবে দেখলাম আমার মুক্তি ওখানে। আচ্ছা, একটু খুলে বলো তো। সম্পূর্ণ বুঝতে পারতে যদি আদিত্যার মুখখানা দেখতে পেতে। আভাসে কিছু দেখেছি। আজ বিকেলে বারান্দায় বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম, এমন সময় উনি এলেন। অন্যদিন হলে হাতের ঘড়িটা দেখিয়ে বলতেন সময় হয়েছে, আমিও উঠে পড়তুম। আজ তা না করে একখানা চেয়ার টেনে আমার পাশে বসলেন। আমাকে বললেন, ক্যাটালগ দেখছো বুঝি? আমার হাত থেকে ক্যাটালগটা নিয়ে উল্টে পাল্টে দেখলেন। কিছু যে দেখলেন মনে হলো না। একবার আমার মুখের দিকে চাইলেন, চেয়েই ধাঁ করে বই বন্ধ করে আমার কোলের উপর ফেলে দিয়ে উঠে পড়লেন। জিজ্ঞেস করলুম, যাবে না বাগানে? বললেন, না, কাজ আছে, বাইরে বেরোতে হবে। বলি তাড়াতাড়ি নিজেকে যেন ছেড়ে নিয়ে চলে গেলেন। আচ্ছা, আদিত্যা তোমাকে কি বলতে এসেছিলেন? বলতে এসেছিলেন, আগেই ভেঙেছে তোমার এক বাগান, এবার হুকুম এলো তোমার কপালে আর এক বাগান ভাঙবে। তোমাকে তো কতবার বলেছি রমেনদা, ছেলেবেলা থেকে আদিত্যার সঙ্গে একসাথে মানুষ হয়েছি, ভাই বোনের মতো নয়, দুই ভাইয়ের মতো। নিজের হাতে দুজনে মাটি কুপিয়েছি, গাছ লাগিয়েছি। জ্যাঠাইমা আর মা 2-3 দিনের পরে পরে টাইফয়েডে মারা যান। বাবার মৃত্যু তার 2 বছর পরে। আমার বয়স তখন 6। জ্যাঠামশাইয়ের মস্ত স্বাদ ছিল আমি তার বাগানটিকে বাঁচিয়ে রাখবো আমার প্রাণ দিয়ে। আমাকে তৈরি করেছিলেন সেইভাবেই। তারপর একদিন হঠাৎ জ্যাঠামশাইও চোখ বুঝলেন, আমিও ডুবলুম। ডাঙায় যখন টেনে তুলল, তখন আর একবার আদিত্যার সঙ্গে আমার ভাগ্য এসে ঠেকল। মিললুম আমরা তেমনি করি, আমরা 2 ভাই, আমরা 2 বন্ধু। এর আগে যখন একসাথে ছিলুম সেই বয়সটা নিয়েই যেন ফিরলুম, সেই সম্বন্ধ নিয়ে। এমনি করেই চলে যেতে পারত চিরদিন। আর বলে কি হবে? সরলা, কথাটা শেষ করে ফেলো। হঠাৎ আমাকে ধাক্কা মেরে কেন জানিয়ে দিল যে আমার বয়স হয়েছে? এতদিন দৃষ্টি পড়েনি নিজের উপরে। বৌদিদির বিরাগের আগুনের আভায় দেখতে পেলাম নিজেকে, ধরা পড়লুম নিজের কাছে। আমার কথা বুঝতে পারছো কি? তোমার ছেলেবেলাকার তলিয়ে থাকা ভালোবাসা নাড়া খেয়ে উঠেছে উপরের তলায়। আমি কি করব বলো? নিজের কাছ থেকে পালাই কি করে? যতক্ষণ এখানে আছি বেড়ে চলেছে আমার অন্যায়। অন্যায় কার উপরে? বৌদিদির উপর। দেখো সরলা, আমি ওসব বইয়ের কথা মানিনি। দাবির বিচার করবে কোন সত্য দিয়ে? তোমাদের মিলন কত কালের, তখন কোথায় ছিল বৌদি? কি বলছো রমেনদা?
আপন ইচ্ছের দোহাই দিয়ে একই আবদারের কথা। আদিত্যার কথাও তো ভাবতে হবে। হবে বই কি। তুমি কি ভাবছো যে আঘাত তোমাকে চমকিয়ে দিয়েছে সে আঘাত তাকে স্পর্শই করেনি? রমেন নাকি? হ্যাঁ দাদা। তোমার বৌদি তোমাকে ডেকে পাঠিয়েছেন। আয়াসে এইমাত্র জানিয়ে গেলেন। যেও না সরি, একটু বসো। আমরা দুজনে এ সংসারে জীবন আরম্ভ করেছিলাম এক হয়ে। এত সহজ আমাদের মিল যে এর মধ্যে কোনো ভেদ কোনো কারণে ঘটতে পারে সে কথা মনে করাই অসম্ভব, তাই নয় কি সরি? অঙ্কুরে যে এক থাকে বেড়ে ওঠে তা ভাগ হয়ে যায় যে আদিত্যা। অন্তরে তো ভাগ হয় না। আজ তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নেবার ধাক্কা এসেছে। আমাকে যে এত বেশি বাঁচবে এ আমি কোনোদিন ভাবতেই পারতাম না। সরি, তুমি কি জানো কি ধাক্কাটা এলো হঠাৎ আমাদের পরে? তুমি জানবার আগে থেকেই জানি। সইতে পারবে? সইতেই হবে। মেয়েদের সহ্য করবার ক্ষমতা কি আমাদের চেয়ে বেশি? তাই ভাবি। তোমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই করো। মেয়েরা যুগে যুগে কেবল সহ্যই করে, চোখের জল আর ধৈর্য, এছাড়া আর তো কিছু সম্বল নেই তাদের। তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে এ আমি ঘটতে দেব না, কিছুতেই না। এ অন্যায়, এ নিষ্ঠুর। ন্যায় অন্যায়ের কথা নয়, সম্বন্ধের বন্ধন যখন ফাঁস হয়ে ওঠে তার ব্যথা বাজে নানা লোকের মধ্যে, টানাটানি পড়ে নানা দিক থেকে। কাকেই বা দোষ দেব? হ্যাঁ, না যেও না, এখনই যেও না। কখন এক সময় যাবার দিন আসবে তখন। কিন্তু কিন্তু কেন? কোনোদিন কেন যেতে হবে? কি অপরাধ ঘটেছে? ঈর্ষা? আজ 10 বছর সংসার যাত্রায় এই হলো আমার পরিণাম। কি নিয়ে ঈর্ষা? তাহলে তো 23 বছরের ইতিহাস মুছে ফেলতে হয়, যখন থেকে তোমার সঙ্গে আমার দেখা। 23 বছরের কথা জানি না, কিন্তু এই শেষ বেলাতে ঈর্ষার কি কোনো কারণই ঘটেনি? সত্যি কথা বলতে হবে, নিজেকে ভুলিয়ে লাভ কি? তোমার আমার মধ্যে কোনো কথা যেন অস্পষ্ট না থাকে। অস্পষ্ট আর রইল না। অন্তরে অন্তরে বুঝেছি তুমি নইলে আমার জগৎ ব্যর্থ। কথা বলো না আদিত্যা, আর দুঃখ বাড়িও না, একটু স্থির হয়ে ভাবতে দাও। ভাবনা নিয়ে তো পেছনের দিকে যাওয়া যায় না। দুজনে যখন জীবন আরম্ভ করেছিলাম মেসমশাইয়ের কোলের কাছে, সে তো না ভেবে চিনতে। আজ কোনো রকমের নিড়ুনি দিয়ে উপড়ে ফেলতে পারবে আমাদের সেই দিনগুলোকে? তোমার কথা বলতে পারি না সরি, আমার তো সাধ্য নেই। তোমার পায়ে পড়ি, আর দুর্বল করো না আমাকে, দুর্গম করো না উদ্ধারের পথ। উদ্ধারের পথ নেই, সে পথ আমি রাখবো না। ভালোবাসি তোমাকে, এ কথা আজ এত সহজ করে সত্য করে বলতে পারছি, এতে আমার বুক ভরে উঠেছে। 23 বছরে যা ছিল কুঁড়িতে, আজ দৈবের কৃপায় সে ফুটে উঠেছে। চুপ করো, আর বলো না। আজ রাত্রির মতো আমাকে মাফ করো। কেন আমি অন্ধ ছিলুম? কেন আমি তোমাকে চিনলুম না? কেন বিয়ে করতে গেলুম ভুল করে? তুমি তো করনি। কত পাত্র এসেছিল তোমাকে কামনা করে, সে তো আমি জানি। জ্যাঠামশাই যে আমাকে উৎসর্গ করেছিলেন তার বাগানের কাজে। আমাকে আমাকে কেন তুমি চেতন করে দাওনি? আমাদের পথ কেন হলো আলাদা? থাক থাক, যাকে মেনে নিতেই হবে তাকে না মানার জন্য ঝগড়া করছো কার সঙ্গে? কি হবে মিথ্যে ছটফট করে? কাল দিনের বেলায় যা হয় একটা উপায় স্থির করা যাবে। বেশ, তাই হবে। চলো, এতক্ষণে বোধহয় খাবার দেয়া হয়েছে। আজ আমি খাবো না। বৌদি, ডেকেছো কি? এসো, এটা পড়ো। কি ওটা? কার চিঠি? পড়লেই বুঝতে পারবে। কি এই যে দাদার লেখা দেখছি। হ্যাঁ, পড়ে দেখো। এতদিনের পরিচয়ের পর আজ হঠাৎ দেখা গেল আমার নিষ্ঠায় সন্দেহ করা তোমার পক্ষে সম্ভব হলো। এ নিয়ে যুক্তিতর্ক করতে লজ্জা বোধ করি। তোমার মন যে পর্যন্ত না সুস্থ হয় ততদিন আমার পক্ষে দূরে থাকাই ভালো। এও বুঝলুম সরলাকে এখানকার কাজ থেকে বিদায় করে দিই, এই তোমার ইচ্ছে। হয়তো দিতেই হবে। তবু বলে রাখি, আমার জীবনে আজ যা কিছু সমস্তই সরলার জ্যাঠামশায়ের প্রসাদে।
নইলে আজ আমাকে 30 টাকা বাসা ভাড়ায় কেরানিগিরি করতে হতো। তোমার সঙ্গে বিবাহ ঘটতো না কপালে। সেই জ্যাঠামশাইয়ের স্নেহের ধন সরলা, সর্বশান্ত, নিঃসহায়। আজ যদি ওকে ভাসিয়ে দিই তো অধর্ম হবে। তোমার প্রতি ভালোবাসার খাতিরেও পারবো না। অনেক ভেবে স্থির করেছি আমাদের ব্যবসায় একটা নতুন বিভাগ খুলবো। মানিকতলায় জমি সদ্য বাড়ি পাওয়া যাবে, সেইখানে সরলাকে বসিয়ে দেব। তোমার সঙ্গে কখনো যাতে ওর দেখা না হয়, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্ক যে বিচ্ছিন্ন হবার নয় সে কথা আজ যেমন করে বুঝেছি, এমন এর আগে কখনো বুঝিনি। সব কথা বলতে পারলুম না। আমার দুঃখ আজ কথার অতীত হয়ে গেছে। যদি অনুমানে বুঝতে পারো তো পারলে, নইলে জীবনে এই প্রথম আমার বেদনা, যা রইল তোমার কাছে অব্যক্ত। কিছু একটা বলো ঠাকুরপো। অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু কেউ কি তোমরা বুঝতে পারো না কিসে আমার মাথা দিল খারাপ করে? কি করছো বৌদি? শান্ত হও, তোমার শরীর ভেঙে যাবে যে। এই ভাঙা শরীরই তো আমার কপাল ভেঙেছে। ওর জন্য মমতা কিসের? তার উপরে আমার অবিশ্বাস দেখা দিল কোথা থেকে? এই যে অক্ষম জীবন নিয়ে আমার নিজেরই ওপর অবিশ্বাস, সেই তার নিরু আজ কোথায়? যাকে তিনি কখনো বলতেন মালিনী, কখনো বনলক্ষ্মী, আবার কখনো অন্নপূর্ণা। সেদিন সংসারের সব পরামর্শ নিয়েছেন আমার কাছ থেকে। তার জন্য আমার নাম দিয়েছিলেন গৃহ সচিব। আমি যেন সমুদ্রে এসেছিলাম ভরা নদী, ছড়িয়ে দিলেম নানা শাখা নানা দিকে। সব শাখাতেই আজ এক দণ্ডের জল গেল শুকিয়ে, বেরিয়ে পড়লো পাথর। বৌদি, আবার তুমি সেরে উঠবে, তোমার আসন আবার অধিকার করবে পূর্ণ শক্তি দিয়ে। মিথ্যে আশা দিও না ঠাকুরপো। ডাক্তার কি বলে আমার কানে আসে। সেই জন্যই এতদিনের সুখের সংসারকে এত করে আঁকড়ে ধরতে আমার এত কাঙালপনা। দরকার কি বৌদি? নিজেকে এতদিন তো ঠেলে দিয়েছো সংসারে, যেমন দিয়েছো তেমনি পেয়েছো। আর এমনই বা পায় কজনা বলো? যদি সত্যি সত্যি যাওয়ার দিন এসে থাকে, তাহলে যাকে বড় করে পেয়েছো তাকে বড় করে ছেড়ে যাও। এতদিন যে গৌরবে কাটিয়েছো সে গৌরবকে খাটো করে যাবে কেন? এ বাড়িতে তোমার শেষ স্মৃতিকে যাওয়ার সময় নতুন মহিমা দিও। বুক ফেটে যায় ঠাকুর, বুক ফেটে যায়। আমার এতদিনের আনন্দকে ফেলে রেখে হাসি মুখে চলে যেতে পারতুম, কিন্তু কোনোখানে কি এতটুকু ফাঁক থাকবে না যেখানে আমার জন্য একটি বিরহের দ্বীপ চিমচিম করে চলবে? এ কথা ভাবতে গেলে যে আমার মরতেও ইচ্ছে করে না। ওই সরলা সমস্তটাই দখল করবে একেবারে পুরোপুরি। বিধাতার এই কি বিচার! একটা কথা বলবো বৌদি, রাগ করো না। যা নিজে ভোগ করতে পারবি না তা প্রসন্ন মনে দান করতে পারবি না যাকে এতদিন দিয়েছো। ঠাকুরপো, তোমার সংসারে তোমার এই শ্রদ্ধার প্রদীপ তুমি নিজে হাতে নিভিয়ে দিতে বসেছো। বৌদি, আমি আমি মিনতি করে বলছি, তোমার সারা জীবনের দাক্ষিণ্যকে শেষ মুহূর্তে কৃপণ করে যেও না। ঠাকুরপো, 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 তুমি সরলাকে ডেকে আনো এক্ষুনি। আমি সে লুটে ফেলবো বুকের থেকে, ভয় পাবো না। এই তোমাকে বলছি নিশ্চয় করে। সময় হয়নি বৌদি, আজ থাক। সময় যায়, পাছে আমার এই ভয়। মাফ করো, মাফ করো আমাকে। আমি অপরাধী। এতদিন পর আমাকে ত্যাগ করো না, আমাকে দূরে সরিয়ে দিও না। নিরু, তোমার ব্যথাকে আমি বুঝি নে। সত্যি বলো, আমাকে মাফ করেছো? তুমি প্রসন্ন না হলে মরার পরে আমার সুখ থাকবে না। তুমি তো জানো নিরু, মাঝে মাঝে মনান্তর হয়েছে আমাদের মধ্যে, কিন্তু মনের মিল কি কখনো ভেঙেছে? কিন্তু কিন্তু এর আগে তো কখনো তুমি বাড়ি ছেড়ে চলে যাওনি, এবার গেলে কেন? অন্যায় করেছি নিরু, মাফ করতে হবে। কি যে বলো তুমি, তার ঠিক নেই। তোমার কাছে আমার সব শাস্তি, সব পুরস্কার। অভিমানে তোমার বিচার করতে গিয়েই তো আমার এমন দশা হয়েছিল। কিন্তু ঠাকুরপোকে বলেছিলাম সরলাকে ডেকে আনতে, এখনো আনলেন না কেন? রাত হয়েছে, এখন থাক। আমার মনে হচ্ছে ওরা অপেক্ষা করছে দরজার বাইরে। ঠাকুরপো,
ঠাকুরপো, ঘরে এসো তোমরা। দিদি, একদিন ইচ্ছে করেছিলাম যখন চিতায় আমার দাহ হবে এই মালাটি যেন আমার গলায় থাকে, কিন্তু তার চেয়ে এই ভালো আমার হয়ে মালা তুমি পরে থেকো শেষ দিন পর্যন্ত। বিশেষ বিশেষ দিনে এই মালা কতবার পড়েছি সে তোমার দাদা জানেন। তোমার গলায় থাকলে সেই দিনগুলি ওর মনে পড়বে। অযোগ্য আমি দিদি, অযোগ্য আমি। আমাকে কেন লজ্জা দিচ্ছ? মালাটা আমাকে দাও সরলা। ওর মূল্য আমার কাছে যতখানি এমন আর কারো কাছে নয়। ও আমি কাউকে দিতে পারবো না। না, তা হয় না সরলা। শুনেছিলাম এই বাগান থেকে তোমার চলে যাবার কথা হয়েছিল। সে আমি কোনো মতেই ঘুরতে দেব না। তোমাকে আমি আমার সংসারে যা কিছু সমস্ত সঙ্গে বেঁধে রাখবো। এই হাতটি তারই চিহ্ন। এই আমার বাঁধন তোমার হাতে দিয়েছিলাম যাতে নিশ্চিন্ত হয়ে মরতে পারি। ভুল করেছো দিদি, আমাকে বাঁধতে চেও না, ভালো হবে না। সে কি কথা? একদিন আমাকে বিশ্বাস করতে পারতে, কিন্তু সকলের সামনে বলছি আজ আমাকে আর বিশ্বাস করো না। ভাগ্য যে দান থেকে আমাকে বঞ্চিত করেছে, কাউকে বঞ্চিত করে সে আমি নেব না। সরলা, এই রইল তোমার পায়ে আমার প্রণাম। আমি চললে সরলা, অপরাধ আমার নয়, অপরাধ সেই ঠাকুরের যাকে সরল বিশ্বাসের রোজ দুবেলা পুজো করেছি। সেও আজ আমার শেষ হলো। ঠাকুরপো, এ কি হলো ঠাকুরপো? বলো ঠাকুরপো, কথা বলো। রোশনি, কি খোকি? কাল থেকে সরলাকে দেখছি না কেন? সে কি কথা? জানো না, দিদিমণিকে পুলিশে ধরেছে। কেন? দরওয়ানের সঙ্গে বড়লাটের মেম সাহেবের ঘরে ঢুকেছিল। কি করতে? মহারানীর শিলমোহর থাকে যে বাক্সটা, সেটি চুরি করতে। আচ্ছা বুকের পাটা। লাভ কি? ওই শোনো, সেটা পেলেই তো সব হলো। লাট সাহেবের ফাঁসি দিতে পারতো। সেই মোহরের ছাপেই তো দেশ চলছে। আর ঠাকুরপো? তাকেও দিয়েছে জেলে। পাথর ভাঙাবে 50 বছর। আচ্ছা খুকি, একটা কথা জিজ্ঞেস করি। বাড়ি থেকে যাবার সময় সরলা দিদি তার জাফরানি রঙের দামি শাড়িখানা আমাকে দিয়ে গেল। বললে তোমার ছেলের বউকে দিও। আমার চোখে জল এলো। কম দুঃখ তো দেয়নি ওকে। এই শাড়িটা যদি রেখে দিই, পুলিশ আমাকে ধরবে না তো? ভয় নেই তোর। কিন্তু শিগগির যা, বাইরের ঘরে খবরের কাগজ পড়ে আছে, নিয়ে আয়। এই তো সরলা দিদির খবর। দেখি কি লিখেছে। রোশনি, রোশনি, তোদের সরলা দিদির কাণ্ডখানা দেখলি? হাটের লোকের সামনে ভদ্রলোকের মেয়ে। মনে পড়লে গায়ে কাটা দেয়। চোর ডাকাতের বাড়া। ছি 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 ছি। ওর সবটাতেই গায়ে পড়া বাহাদুরি। বেহায়াগিরির এক শেষ। বাগান থেকে আরম্ভ করে জেলখানা পর্যন্ত মরতে মরতে ওর দেমাগ ঘোচে না। কিন্তু খুকি, দিদিমণির মনখানা দড়া আছে। ঠিক বলেছিস রোশনি, ঠিক বলেছিস। ভুলে গিয়েছিলাম, শরীর খারাপ থাকলে মন খারাপ হয়। আগের থেকে যেন কত নিচু হয়ে গেছি। ছি ছি, সরলা খাঁটি মেয়ে, মিথ্যে জানে না। অমন মেয়ে দেখা যায় না। আমার চেয়ে অনেক ভালো। শিগগির আমাদের গণেশকে বল সরলাকে একটা চিঠি জেলখানে পৌঁছে দিয়ে আসতে। ওষুধটা খেয়ে নাও। আবার কেন? ডাক্তার বলে গেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াতে হবে। ওষুধ খাওয়ার জন্য বুঝি পাড়ায় আর লোক জুটলো না? না হয় দিনের বেলাকার জন্য একজন নার্স রেখে দাও না, যদি মনে এতই উদ্বেগ থাকে। সেবার ছলে কাছে আসবার যদি সুযোগ পাই, ছাড়বো কেন? তার চেয়ে কোনো সুযোগে যদি তোমার বাগানের কাজে যাও, ঢের বেশি খুশি হব। আমি পড়ে আছি আর দিনে দিনে বাগান যে নষ্ট হয়ে যাচ্ছে। হোক না নষ্ট, সেরে ওঠো আগে, তারপরে সেদিনকার মতো দুজনে মিলে কাজ করব। সরলা চলে গেছে, তুমি
একলা পড়েছো, কাজে মন যাচ্ছে না, কিন্তু উপায় কি? তাই বলে লোকসান করতে দিও না। লোকসানের কথা আমি ভাবছি না নিরু। বাগান করাটা যে আমার ব্যবসা, সে কথা এতদিন তুমিই ভুলিয়ে রেখেছিলে। কাজে তাই সুখ ছিল, এখন মন যায় না। অমন করে আক্ষেপ করছো কেন? বেশ তো কাজ করছিলে সেদিন পর্যন্ত। কিছুদিনের জন্য যদি বাধা পড়ে তাই নিয়ে এত ব্যাকুল হও না। পাখাটা কি চালিয়ে দেবো? বাড়াবাড়ি করো না। এসব কাজ তোমাদের নয়, এতে আমাকে আরো ব্যস্ত করে তোলে। তুমি যে রঙিন লিলি ভালোবাসো, বাগানে অনেক খুঁজেছিলাম, একটাও পাইনি। এবারে ভালো বৃষ্টি হয়নি বলে গাছগুলোর তেজ নেই। কি তুমি মিছিমিছি বকছো? তার চেয়ে হলাকে ডেকে দাও, আমি শুয়ে শুয়ে বাগানের কাজ করব। তুমি কি বলতে চাও আমি শয্যাগত বলে আমার বাগানও হবে শয্যাগত? আমি এই বিছানায় পড়ে থেকে ওকে দিয়ে কাজ করাবো, দেখবে দুদিনেই বাগানের চেহারা কেমন ফিরে যায়। আমার তাতে কোনো হাত থাকবে না। না, যাবার আগে এই বাগানের সম্পূর্ণ ছাপ মেরে দেব। তাহলে আমি কি করব? তুমি তোমার দোকান নিয়ে থাকো। তোমাকে নিয়ে থাকাও তাহলে নিষিদ্ধ? হ্যাঁ, সারাক্ষণ কাছে থাকবার মতো সে আমি আর নেই। এখন আমি কেবল আরেকজনকে মনে করিয়েই দিতে পারি, তাতে লাভ কি? বেশ, যখন তুমি আমাকে সহ্য করতে পারবে তখন আসবো, ডেকে পাঠিও। না, যেও না, একটু বসো। এই ফুলের নাম জানো? না, জানি না। আমি জানি, বলবো? পেচুনিয়া। তুমি মনে করো আমি কিচ্ছু জানি না, মূর্খ আমি। সহধর্মিনী তুমি যদি মূর্খ হও, আমার সমান মূর্খ। আমাদের জীবনে মূর্খতার কারবার আধা আধি ভাগে চলছে। সে কারবার আমার জীবনে এবার শেষ হয়ে এলো। ওই যে দারোয়ানটা ওখানে বসে তামাক বানাচ্ছে, ও থাকবে দেউড়িতে। কিছুদিন পর আমি থাকবো না। ওই যে গরুর গাড়িটা কয়লা ফেলে দিয়ে খালি ফিরে যাচ্ছে, ওর যাতায়াত চলবে রোজ রোজ। কিন্তু চলবে না আমার হৃদয় যন্ত্রটা, একেবারেই থাকবে না, কিছুই থাকবো না। তুমি তো অনেক বই পড়েছো, বলো না আমাকে সত্যি করে। যাদের বই পড়েছি তাদের বিদ্যে যতদূর, আমারও ততদূর। জমের দরজার কাছটাতে এসে থেমেছি, আর এগোইনি। বলো না, বলো না, তুমি কি মনে করো একটু থাকবো না, এতটুকুও না? এখন আছি, এটাই যদি সম্ভব হয় তখন থাকবো, সেও সম্ভব। নিশ্চয়ই সম্ভব। ওই বাগানটা সম্ভব আর আমি হব অসম্ভব? এ হতেই পারে না, কিছুতেই না। সন্ধেবেলায় অমনি করে অস্পষ্ট আলোয় কাকেরা ফিরবে বাসায়, আমারই চোখের সামনে ঠিক এমনি করে দুলবে সুপুরি গাছের ডাল। সেদিন তুমি মনে রেখো, আমি আছি, আমি আছি, সমস্ত বাগানময় আমি আছি। বাতাস যখন তোমার চুল ওড়াবে, মনে করো আমার আঙুলের ছোঁয়া আছে তাতে। বলো, বলো, মনে করবে? হ্যাঁ, মনে করব। হ্যাঁ, হ্যাঁ, আমি থাকবো, আমি তোমারই কাছে থাকবো, একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই তোমাকে বলে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, তোমার বাগানের গাছপালা সমস্তই আমি দেখবো, যেমন যেমন আগে দেখতুম, তার চেয়ে অনেক ভালো করে দেখবো। কাউকে দরকার হবে না, কাউকে না। ওকে ওকে, তুমি উঠছো কেন? উঠো না, শুয়ে থাকো। আমাকে আমাকে দয়া করো, দয়া করো। তোমাকে এত ভালোবাসি সেই কথা মনে করে আমাকে দয়া করো। এতদিন তুমি আমাকে যেমন আদর করে স্থান দিয়েছো, তোমার ঘরে সেদিনও তেমনি করে দিও। ঋতুতে ঋতুতে তোমার যেসব ফুল ফুটবে, তেমনি করে মনে মনে ফুল তুলে দিও আমার হাতে। যদি নিষ্ঠুর হও তাহলে তো আমি ওখানে থাকতে পারবো না। আমার বাগান যদি কেড়ে নাও, তাহলে হাওয়ায় কোন শূন্যে আমি ভেসে বেড়াবো। নিরু, নিরু, শরীর খারাপ করো না। যাকে যাকে আমার শরীর, আমি আর কিচ্ছু চাই না, কেবল তোমাকে চাই, এই সমস্ত কিছু দিয়ে। একটা কথা বলি, রাগ করো না, রাগ করো না আমার উপর। সরলার উপর অন্যায় করেছি, এই তোমার পা ছুঁয়ে বলছি আর অন্যায় করব না। যা হয়েছে তার জন্য আমাকে মাফ করো, কিন্তু কিন্তু তো ভালোবাসা ফিরিয়ে নিও না। শরীরের সঙ্গে মন ছিল অসুস্থ নিরু, তাই নিজেকে মিথ্যে পীড়ন করেছো। জানো, জানো, কাল রাত থেকে বারবার প্রতিজ্ঞা করেছি, এবার দেখা হলে নির্মল মনে ওকে বুকে টেনে নেবো আপন বোনের মতো। তুমি আমাকে এই শেষ প্রতিজ্ঞা রক্ষায় সাহায্য করো, কথা দাও আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হব না, তাহলে সবাইকে আমার ভালোবাসা দিয়ে যেতে পারবো। হ্যাঁ, কথা দিলাম। আমাকে তুমি বাঁচালে, এবার আমি শান্তিতে মরতে পারবো। এবার ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সরলা কবে খালাস পাবে সেই দিনই গুনছি। ভয় হয় পাছে তার আগে মরে যায়।
পাছে বলে যেতে না পারি যে আমার মন একেবারে সাদা হয়ে গেছে। জামাইবাবু, আপনার চিঠি। কার চিঠি? কি খবর? আমার এক বন্ধু কি লিখেছে? লিখেছে, জেলখানায় জায়গার অভাব, তাই মেয়াদ ফুরোবার আগে যে কজন কয়েদিকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, সরলা তাদের মধ্যে একজন। তাহলে তাহলে তার দেরি নেই, আজই আসবে। ওকে ওকে নিয়ে এসো আমার কাছে। ওকে, কি হলো? নিরু, 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 আমাকে বাঁচতেই হবে। সরলাকে না দেখে যেতে পারবো না, ভালো হবে না তাতে। তাকে তাকে আশীর্বাদ করব, শেষ আশীর্বাদ। ওগো ওগো, সরলা কখন আসবে? কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। কতক্ষণ? ততক্ষণ আমার সময় থাকবে তো? রোশনি, খুকি, রোশনি, ঠাকুরপোকে ডেকে দে এক্ষুনি। কি হবে আমার ঠাকুরপো? দেব দেব দেব, সব দেব। নিরু, সরলা এসেছে। সরলা, তুমি যাও। ঠাকুরপো। বৌদিদি, খবরদার আমাকে ছুঁয়ো না। পারলুম না, পারলুম না, দিতে পারলুম না, যেতে পারবো না, যেতে পারবো না। জায়গা হবে না তোর, রাক্ষসী জায়গা হবে না। আমি থাকবো, আমি থাকবো, থাকবো। দিদি, পালা, পালা, পালা এক্ষুনি। নইলে দিনে দিনে শেল হয়ে বিঁধবো তোর বুকে। শুকিয়ে ফেলবো তোর রক্ত। এতক্ষণ মালঞ্চ নাটকের অভিনয় শুনলেন। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ সালেহ আকরাম। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আদিত্য এস এ আবুল হায়াত, রমেন শফি কামাল, সরলা দিলশাদ খানম, রোশনি খাদিজা জামান এবং নীরজার ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর, শব্দ সংযোজনায় কাজী ইসহাক ও মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মুস্তফা আনোয়ার।